নমস্কার, আমি ডক্টর সম্বিতা মুখার্জি, কনসালটেন্ট সাইকোলজিস্ট। আজকে আমার বলার বিষয় হলো অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা একটি রোগ যেটার নাম আপনারা অনেকেই শুনেছেন যাদের বাড়িতে বাচ্চা আছে। মূলত এটা শিশুদের একটি রোগ। দেখুন, বাচ্চারা চঞ্চল, বাচ্চারা দুষ্টুমি করছে, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। যখন বাচ্চারা হাঁটতে শেখে হামাগুড়ির পরে, তখন নতুন জিনিস হাতে করে ধরা, দৌড়াদৌড়ি করা, চঞ্চলতা দেখানো, এগুলো কিন্তু তার স্বাভাবিক বৃদ্ধি বা বিকাশের জন্য খুবই প্রয়োজনীয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই চঞ্চলতা, এই অস্থিরতাটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং তার দৈনন্দিন জীবনে কিছুটা প্রভাবও ফেলছে, পড়াশোনায় প্রভাব ফেলছে। অনেক সময় এতটাই অমনোযোগী হয়ে যাচ্ছে যে হয়তো পড়া শেষ করতে পারছে না। শুধু পড়ার ক্ষেত্রে নয়, খেলার ক্ষেত্রেও অসুবিধা তৈরি হচ্ছে। তখন কিন্তু অভিভাবকদের একটু সতর্ক হতে হবে। কারণ এডিএইচডি কিন্তু মানে আপনি যদি চিকিৎসার মধ্যে আসেন তাহলে এটাকে মানে যথেষ্ট আপনি উপকার পাবেন এবং অসুবিধাগুলো অনেকটা কমতে থাকবে। প্রথমে বলি যে এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটা দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ইনঅ্যাটেনশন আর একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। তো ইনঅ্যাটেনশন কম্পোনেন্ট আর হাইপার অ্যাক্টিভিটি কম্পোনেন্ট, এটা দুটোই থাকতে পারে একটি শিশুর মধ্যে। আবার অনেক সময় একটা থাকে, আরেকটা থাকে না, বা কম থাকে, বেশি থাকে। আচ্ছা, কি করলে মানে কি কতগুলো লক্ষণ আছে যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওর ইনঅ্যাটেনশনের অসুবিধা হচ্ছে। প্রথমত হচ্ছে যে গভীরভাবে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। হয়তো একটা বই পড়ছে বা লিখছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে পড়তে পড়তে একটা দুটো শব্দ বাদ চলে যাচ্ছে, কিংবা লিখতে লিখতে হয়তো টি এর মাথাটাই কাটছে না, কিংবা হয়তো দেখেই পড়ছে তাও ভুল পড়ছে। ২ নম্বর যেটা, সেটা হচ্ছে যে মনোযোগটাকে অনেকক্ষণ ধরে ধরে রাখতে পারছে না। অনেকক্ষণ না হলেও বেশ কিছুক্ষণ। ধরুন ক্লাসের যখন ওরা স্কুলে যায় তখন ক্লাসগুলো মোটামুটি ৪০ মিনিট, কোনোটা ৩৫ মিনিট এরকম ক্লাস হয়। কিন্তু ওই যে ক্লাসে কিছুক্ষণ পরেই আর মনোযোগ ধরে রাখতে পারে না। ফলে অর্ধেক কথা শুনছে, অর্ধেক কথা শুনছে না। অনেক সময় খাতা ইনকমপ্লিট থাকছে, ক্লাস ওয়ার্ক ইনকমপ্লিট থাকছে। অনেক সময় বোর্ড থেকে টুকতে গিয়ে অর্ধেক টুকতে পারছে, অর্ধেক টুকতে পারছে না। ৩ নম্বর, দেখা যায় যে এই যে মনোযোগ দিতে পারছে না, ফলে ইনস্ট্রাকশনও কিন্তু ভালো করে ফলো করতে পারছে না। মানে একটা কথা যখন কেউ বলছে ধরুন, তখন তার মধ্যে অনেকগুলো ছোট ছোট ইনস্ট্রাকশনস থাকতে পারে, কিন্তু মনোযোগ না দিলে অনেক সময় দেখা যায় যে ইনস্ট্রাকশনটাকে ভালো করে ফলো করতে পারছে না। বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন বা টিচার আছেন, তারা পেরেন্টসদের ডেকে পাঠাচ্ছেন, বলছেন যে ও ভালো করে ইনস্ট্রাকশন ফলো করছে না, আমরা যা বলছি সেইটা ও বুঝতে পারছে না, বা অ্যাসাইনমেন্টের মধ্যে অনেক ভুল থেকে যাচ্ছে কারণ ও ইনস্ট্রাকশনটাকে ঠিক করে দেখছে না। ৪ নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই যে মনোযোগটা কম দেওয়ার ফলে অনেক সময় দেখা যায় যে মনে রাখতে কম পারছে। হয়তো আপাত দৃষ্টিতে দেখলে তাকে বুদ্ধিমানই মনে হয় বা বুদ্ধিমতী মনে হয়, আইকিউ এর কোনো সমস্যা নেই, কথা বুঝতে পারছে, ধরতে পারছে, কিন্তু মনে রাখতে পারছে কম। তার কারণ হচ্ছে যে যখন পড়ছে তখন মনোযোগ দিয়ে পড়ছে না, যখন শুনছে তখন মনোযোগ দিয়ে শুনছে না। হ্যাঁ, ফলে যে মাথায় সেটা কিন্তু ভালো করে রেজিস্টারই করতে পারছে না। এবার যখন রেজিস্টারই হচ্ছে না, তখন যখন রিকলের সময় আসছে, তখন অনেক জিনিসই কিন্তু ঠিক করে রিকল করা যাচ্ছে না। যারা অভিভাবক আছেন তারা বলেন যে ম্যাম এরকম ও তো এমনি খুবই পড়াশোনা করতে অসুবিধা হয় না, বোঝালে তাড়াতাড়ি বুঝতে পারে বা লিখতে দিলে ঠিকঠাক করে লিখতে পারে, কিন্তু কি হয় যে আর্ধেক জিনিস মনে রাখতে পারছে না, মনে করতে পারছে না। হ্যাঁ, তো আইকিউ এর যদি সমস্যা না থাকে তাহলে এই যে মনোযোগ কম দিতে পারলে কিন্তু মনে রাখার একটা সমস্যা তৈরি হতে পারে। আরেকটা জিনিস যেটা, অর্গানাইজেশন ক্যাপাসিটিটাও কমে যেতে থাকে। মানে সব কিছুতে একটা অগোছালো ভাব। মানে যদি কোনো কাজকে ধাপে ধাপে সম্পন্ন করতে হয় তাহলে ওদের খুবই অসুবিধা হয়। কারণ ধাপে ধাপে সম্পন্ন করতে হলে বেশ কিছুক্ষণ মনোযোগকে ধরে রাখতে হবে, কিন্তু মনোযোগকে ধরে রাখার ক্ষেত্রেই একটা অসুবিধা তৈরি হয়। ফলে যেটা হচ্ছে যে মনোযোগ দিতে পারছে না এবং ওই কাজটাকে ধাপে ধাপে কমপ্লিট করতেও পারছে না। ধরুন একটা অঙ্ক,
সেটা প্রথম একটা দুটো স্টেপ ঠিক করলো, 3 নম্বর 4 নম্বর স্টেপে অঙ্কটা তুলছেই ভুল, লিখছে ভুল, অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে। বা শুধু পড়াশোনা কেন, ধরুন কোনো খেলা, হয়তো দাবা খেলতে বসেছে, তার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে খেলতে হবে, কিন্তু এতই অমনোযোগী এবং এতই মনোযোগকে ধরে রাখতে অসুবিধা, বা সে সে হয়তো অর্ধেক নিয়মকে ঠিকমতো ফলো করতেই পারছে না। আবার যেটা হয় সেটা হচ্ছে যে অর্গানাইজেশন ক্যাপাসিটির কথা তো আপনাদের বললাম। আরেকটা অসুবিধা এক্ষেত্রে হয়, সেটা হলো যে ইজিলি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে। ধরুন মানে ঠিক যতটা ডিস্ট্রাকশন করবার হওয়ার মতো সেরকম স্টিমিউলাস না, তাও ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। বাচ্চাটি বাবার সাথে বা মার সঙ্গে বসে পড়াশোনা করছে, খুব একটা অশান্ত পরিবেশ নয়, শান্ত পরিবেশই, কিন্তু ঘরের মধ্যে কেউ একটা, ওই ঘরেই কেউ একটা জিনিস নিতে ঢুকলো, তাতেই কিন্তু সে ডিস্ট্রাক্টেড ফিল করছে, যে ঢুকেছে তার দিকে তাকাচ্ছে, বা অন্যমনস্ক হয়ে যাচ্ছে, পড়া থেকে মনটা সরে যাচ্ছে। অথচ ঠিক এতটাও ডিস্ট্রাক্টেড হওয়ার কথা নয়। সাধারণত আমাদের যে ধরুন অ্যাটমসফিয়ারের মধ্যে যে শব্দ থাকে, বা কথা পাশে দূরে কেউ কথা বলছে, এগুলো কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ হিসেবে ইগনোর করতে পারি। মোটামুটি বাচ্চারাও কিন্তু সেটা ইগনোর করতে পারে। কিন্তু যদি কোনো ইনঅ্যাটেনশনের অসুবিধা থেকে থাকে, মানে মনোযোগ দিতে অসুবিধা থেকে থাকে, তাহলে দেখা যায় যে ডিস্ট্রাকশনটা খুব বেশি না হলেও সহজেই ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। এটা তো বললাম ইনঅ্যাটেনশন যদি থাকে তাহলে কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন। এরপর বলি হাইপার অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে আপনারা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন। হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে ভীষণ অস্থিরতা, ভীষণ চঞ্চলতা। মানে কোনো একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না, সবসময় হাত পা মোড়াচ্ছে, হাত পা নাড়ছে, বডি শেক করছে, মাথা নাড়ছে, যেন একটা জায়গায় তার বসে থাকতেই বেশ কষ্ট। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে স্কুল থেকে প্রায়ই কমপ্লেন করে যে এই বাচ্চারা সিট থেকে উঠে পড়ছে, নিচের সিটে বসছে না, ক্লাস চলাকালীন সিট থেকে উঠে অন্য বাচ্চাকে বিরক্ত করছে, ফলে বসতে গেলেই অসুবিধা। 3 নম্বর হচ্ছে যে অহেতুক একটা দৌড়াদৌড়ি, এবং শুধু তাই নয়, সেই দৌড়াদৌড়িটা করার সময় যে পরিস্থিতি বা কনসিকুয়েন্সেস, কোনোটাই সে কিন্তু মাথায় রাখতে পারছে না। ধরুন কোনো একজন অপরিচিত মানুষের বাড়িতে গেল, সেখানে গিয়ে একটা জায়গায় সবাই বসে আছে, কিছুক্ষণ বসার পরে দৌড়াদৌড়ি করছে, এটা ধরছে, ওটা ধরছে, এটা ফেলছে, হ্যাঁ, সবাই তাতে একটু বিরক্তই হচ্ছেন। আবার অনেক সময় দেখা যায় যে বাবা মার সাথে বেরিয়েছে, হাতটা ছেড়েই রাস্তায় দৌড় দিল, তাতে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বা অন্য কিছু অসুবিধা হতে পারে সেটা কিন্তু বুঝতে পারছে না। বা ধরুন দৌড়ে গিয়ে জানলায় উঠতে গেল, তাতে যদি হাতটা ফসকে পড়ে যায় তাহলে ব্যথা পেতে পারে, এইগুলো কিন্তু তখন আর তার মাথায় থাকছে না। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড বেশি কথা বলা, হ্যাঁ, অহেতুক কথা বলে যাচ্ছে, অনেক বেশি কথা বলছে, একটা কিছু তাকে জিজ্ঞেস করা হচ্ছে, সে তার বিনিময়ে অনেক কিছু বলে বসছে। অনেক সময় এদের মধ্যে কিন্তু ইম্পালসিভিটিও দেখা যায়, যেরকম ধরুন মানে প্রশ্নটা করার আগেই উত্তর দিয়ে ফেললো, কিংবা দুটো মানুষ কথা বলছে, তার হয়তো ওখানে কথা না বললেও চলবে, কিন্তু কথার মধ্যে ঢুকে পড়ছে, নিজে কথা বলে ফেলছে, হ্যাঁ। ফলে এই জিনিসগুলো কিন্তু হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের মধ্যে দেখা যায়। আরও যেটা দেখা যায় সেটা হলো যে সারাদিন ধরুন ক্লান্ত, দিনের শেষে একটা লেজার টাইম পেয়েছে, কিন্তু তখনও যে ঠিক বসে কোনো কিছু বই পড়া, কিংবা ধরুন পাজল নিয়ে খেলা, কিংবা ব্লক দিয়ে কিছু তৈরি করা, কিংবা ছবি আঁকা, সেগুলো কিন্তু একেবারেই মনোযোগ দিয়ে করতে পারছে না। মানে অস্থিরতাটা এমন জায়গাতেই যে একটা জায়গায় কিন্তু বসতেই পারছে না। আবার এই যে বললাম যে বসে কিছু কাজ করতে পারছে না, এটা কিন্তু যদি ইনঅ্যাটেনশন টাইপ হয় তাদের মধ্যে এই সমস্যাটা আবার একটু অন্যরকমভাবে দেখা দেয়। সেটা হচ্ছে যে তাদের কিন্তু এই সাস্টেন মেন্টাল এফার্ট সেটা কিন্তু তারা পারে না। মানে অনেকক্ষণ মনোযোগ দিয়ে কোনো কাজ করতে গেলেই যেহেতু অসুবিধা, মনোযোগ দেওয়ার অসুবিধা, মনোযোগটা ওখানে ধরে রাখার অসুবিধা, যদি কোনো কিছু কাজ সেটার মধ্যে বেশ কিছুক্ষণ মনোযোগ দিতে হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা অনীহা দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে যে ধরুন একটা বড় প্রশ্নের উত্তর তাকে মুখস্থ করতে দেওয়া হলো, সে পড়তেও পারছে, বুঝতেও পারছে, বোঝার কোনো অসুবিধা নেই, কিন্তু পড়ার একটা অনীহা, কারণ ওই যে প্রশ্ন উত্তরটা পড়তে হবে সেটার জন্য অনেকক্ষণ মনটাকে রাখতে হবে। অর্থাৎ কি না,
যদি ইনঅ্যাটেনশন বা হাইপার অ্যাক্টিভিটি কোনো বাচ্চার মধ্যে থাকে, সাধারণত আমরা এই লক্ষণগুলো দেখতে পারি। কিন্তু এগুলো ছাড়াও আমার কিছু বলার আছে, যে সবসময় এই লক্ষণগুলো দিয়েই যে এডিএইচডি ডায়াগনোসিস করা যাবে এমন নয়। এছাড়াও কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেমন হচ্ছে যে হয়তো তার আইকিউটা কিরকম সেটা দেখতে হবে। অনেক সময় যেটা হয় যে নিউরো ডেভেলপমেন্টাল কোনো ডিসঅর্ডার থাকতে পারে, বা ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম থাকতে পারে, তাহলে সেক্ষেত্রেও এই কিছুটা অস্থিরতা থাকতে পারে। আবার ধরুন একটা বিশেষ জায়গায় অস্থিরতা দেখাচ্ছে কিন্তু অন্য জায়গাগুলো সে শান্ত, তাহলেও কিন্তু এডিএইচডির অসুবিধা আছে ধরে নেওয়া যাবে না। তার কারণ হচ্ছে হয়তো বাড়িতে অস্থিরতা করছে কিন্তু এমনি স্কুলে গিয়ে বা ধরুন ড্রয়িং স্কুলে গিয়ে বা বন্ধুর বাড়ি গিয়ে সেরকম অসুবিধা তৈরি করছে না। শুধু তাই নয়, একদিন দুদিন বাচ্চা একটু রেস্টলেস, একটু চিৎকার চেঁচামেচি বেশি করছে, দৌড়াদৌড়ি করছে, সেটা দিয়েও কিন্তু তার যে এডিএইচডির অসুবিধা হয়েছে সেটা বলা যাবে না। কারণ অন্তত এটাকে অনেক দিন চলতে হবে। 6 মাসের যদি এইভাবেই চলতে থাকে তাহলে আপনারা কিন্তু একটু সতর্ক হবেন। এবং আমার মনে হয় যদি এই লক্ষণগুলো মোটামুটি আপনাদের বাচ্চাদের মধ্যে দেখতে পান, তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ দেখুন, এই যে ডেভেলপমেন্টাল স্টেজে যদি এই অসুবিধাগুলো থেকে যায় এবং এগুলো যদি মানে রেকটিফিকেশন না হয়, তাহলে পড়াশোনাটা যথেষ্ট পরিমাণে আর কি ব্যাহত হবে। কারণ ওর হয়তো আইকিউ ভালো, ওর হয়তো প্রোডাক্টিভিটি আরও বেশি হওয়া উচিত, কিন্তু মনোযোগ দিতে পারছে না, বা অস্থিরতার জন্য হয়তো সেভাবে পড়াশোনা করতে পারছে না। বা এই যে বললাম যে যারা একটু হাইপার অ্যাক্টিভ বাচ্চা, তারা কিন্তু পিয়ার গ্রুপের থেকে রিজেক্টেড হয়। কারণ এই যে একটা সব সময় অস্থিরতা চঞ্চলতা, সেই ক্ষেত্রে ওদের যেটা হয় সেটা হচ্ছে এটা যে শুধুমাত্র ক্লাসে বসে পড়তে অসুবিধা তা নয়, এটা কিন্তু খেলার মাঠেও হতে পারে। কারণ খেলার মাঠে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা খেলারই একটা নিয়ম আছে এবং তাকে তার টার্নের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে টার্নের জন্য অপেক্ষা, কিউতে অপেক্ষা, এই জিনিসটাই হাইপার অ্যাক্টিভিটি টাইপ যদি থাকে, মানে কম্পোনেন্টটা যদি থাকে, তাহলে কিন্তু সে পারে না। ফলে বন্ধু বান্ধবদের সঙ্গে মারামারি করছে, আগেই বলটা ছিনিয়ে নিচ্ছে, তাহলে এই যে যারা পিয়ার গ্রুপ আছে তাদের থেকে কিন্তু রিজেক্টেড হতে আরম্ভ করে। আবার ধরুন এরম বাচ্চাকে নিয়ে যদি আপনি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যান, 2-1 দিন নিয়ে গেলে আত্মীয় স্বজনও বিরক্ত হচ্ছেন, বলছে না ও ভীষণ দুষ্টু, এটা ভেঙে ফেলছে, ওটা ভেঙে ফেলছে, এটা ফেলে দিচ্ছে, তুমি ওভাবে ওকে নিয়ে এসো না। ফলে এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যদি থেকে যায়, তাহলে শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, সম্পর্ক তৈরির ক্ষেত্রে নয়, পিয়ারদের সঙ্গে ইন্টারাকশনের ক্ষেত্রে নয়, সব জায়গায় অসুবিধা হবে। তার বিকাশ এবং বৃদ্ধিতে কিন্তু একটা অসুবিধাই তৈরি হবে। তো সেই জন্য যদি এই যে আমি লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলো যদি বাচ্চাদের মধ্যে দেখতে পান, তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে নেওয়াই ভালো। নমস্কার।